মারমুশের হ্যাট্রিকের পর নতুন স্বপ্ন দেখার রসদ কি জুটল মুমূর্ষ ম্যান সিটির। লস্ট অপরচুনিটির আক্ষেপে পুড়ছে আতলেতিকো। বাবার দলের কাছে ধরা খেয়ে এবার ছেলের কাছে হারলো ইন্টার মিলান। হারতে হারতে হারেনি বায়ার্ন, আশা হারাচ্ছেন না জাবি আলোনসো। আর্সেনালের স্ট্রাইকার সংকট, ইউনাইটেডের কর্ম আর অ্যান্টনির কর্মফল। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, তার সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 সিটি, ক্যান ইউ গো ডিরেক্ট? নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটি একটা দারুণ জয় পেয়েছে। রিয়াল মাদ্রিদের কাছে হারার পরে 4-0 গোলে নিউক্যাসলকে হারানো নিশ্চয়ই সিটির জন্য স্বস্তির খবর যে নিউক্যাসল টানা 6 ম্যাচে খুব ভালো ফর্মে থেকে ম্যানচেস্টার সিটির মাঠে এসেছিল। সেই সিটিকে হারানোর পরে এখন সেই আসল ম্যাচ, এবং এই ম্যাচকে সামনে রেখে ম্যান সিটির সমর্থকদের মনে কি তাহলে একটু আশার সঞ্চার হচ্ছে না? বুধবার রাতে যখন কার্লো আনচেলত্তির দলের বিপক্ষে পেপ গার্দিওলার দল চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটা খেলতে নামবে, তখন তারা 1 গোলে পিছিয়ে আছে তারা জানে। এবং আপনি যদি স্বাভাবিকভাবে ধারণা করে নেন মাত্র 1 গোলেরই খেলা, ম্যান সিটি তাহলে কেন পারবে না? আর ম্যান সিটি যেহেতু ফর্মে ফিরেছে বলে আপনি দাবি করতে পারেন, সেই হিসাব থেকে আমরা ম্যান সিটিকে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি যে নিউক্যাসলের সঙ্গে যা হয়েছে তা কেন রিয়াল মাদ্রিদের সঙ্গে করা সম্ভব নয়। আপনি এডারসনের এই বল ডিস্ট্রিবিউশনগুলো একটু দেখেন। নিউক্যাসলের বিপক্ষে তিনি যেভাবে বল ডিস্ট্রিবিউট করেছেন, একাধিকবার তিনি গেছেন লং পাসে। সাধারণত আপনি ম্যান সিটিকে এরকম লং বা ডিরেক্ট অ্যাপ্রোচে যেতে কমই দেখেন। পেপ গার্দিওলার দলের অ্যাপ্রোচ বা ফিলোসফি ঠিক ওরকমটা নয়, কিন্তু এডারসন তো সেই অ্যাপ্রোচে গেলেন এবং তাতে ম্যান সিটির কপাল খুলল। আর ওমার মারমুশকে নিয়ে কথা বলা দরকার। ওমার মারমুশ যে প্রথম গোলটা করলেন, ওই গোলে অ্যাসিস্ট ছিল কার? এডারসনের। এবং এটা এখন এডারসন ব্রাজিলিয়ান গোলকিপারকে বানিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা গোলকিপার হিসেবে। তো ওমার মারমুশের মতো একজন স্ট্রাইকার যখন আপনি দলে পেয়েই গেছেন, যিনি 14 মিনিটের ব্যবধানে হ্যাট্রিক করে বসেন, তখন ওই একই ব্লুপ্রিন্টে কেন রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে না ম্যানচেস্টার সিটি? এই প্রশ্নটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আবার এই এডারসনের এই ডিরেক্ট অ্যাপ্রোচ বা লং বলে আবার একটা ঘাটতিও আছে। আপনাকে একটু মনে করিয়ে দিই, রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যান সিটির ঘরের মাঠে যে ম্যাচটা হচ্ছিল, যখন ম্যান সিটি 2-1 গোলে এগিয়েছিল, তখন এডারসনের একটা ভুল থেকেই তো রিয়াল মাদ্রিদ 2-2 সমতায় ফিরল। যে বলটা তিনি দিতে চেয়েছিলেন মিডফিল্ডে, কিন্তু আলটিমেটলি বলটা চলে গেল রিয়াল মাদ্রিদের পায়ে। সেখান থেকে ভিনিসিয়াসের শট ঠেকালেন ঠিকই, ইব্রাহিম দিয়াজ পরে ঠিকই বলটা জায়গা মতো পৌঁছে দিয়েছেন। তার মানে কি এডারসনের ওই ডিরেক্ট অ্যাপ্রোচ রিয়াল মাদ্রিদের সঙ্গে কাজ করে না? ম্যান সিটির আরও বেশ কিছু পজিটিভ দিক আছে, এবং পজিটিভ দিকগুলোর ভেতরে একটা নিশ্চয়ই এরকম কিছু হতে পারে। ধরুন আপনি রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যান সিটিকে আমরা দেখলাম যে তারা নিকোলাস গঞ্জালেসকে মাঠে নামালো। তো নিকো গঞ্জালেস তো আগের ম্যাচে খেলতে পারেন নাই, কারণ তিনি ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। আবার এডারসনের এটা, আবার যদি ওমার মারমুশ যিনি ফর্মে আছেন, এই সব কিছু মিলে আপনি একটা আশার জায়গা খুঁজে দেখতে পারেন যদি আপনি ম্যানচেস্টার সিটির সমর্থক হয়ে থাকেন। এবং আমরা এখন ব্যাখ্যা করার চেষ্টা করছি যে নিউক্যাসলের সঙ্গে যা যা করেছে ম্যানচেস্টার সিটি, এই কাজগুলো যদি তারা করতে পারে তাহলে সম্ভব কিনা। দেখেন, এই যে যখন এই জায়গায় হচ্ছে সেই পজিশনটা যেখানে নিকো গঞ্জালেজ নিলেন, এবং এই যে এডারসন যখন প্রেসারে পড়লেন, অর্থাৎ নিউক্যাসল যে ম্যান ওরিয়েন্টেড প্রেসে গেল, সেখান থেকে তিনি বলটা খুঁজে নিচ্ছেন ফিল ফোডেনকে, এবং ফিল ফোডেনের পরের চেষ্টাটা কি? পরের চেষ্টাটা এই পাশে নিকো গঞ্জালেসকে খুঁজে নেওয়ার, যাকে পেপ গার্দিওলা বলছেন এই নিউক্যাসলের সঙ্গে ম্যাচের পরে মিনি রদ্রি, মানে রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে তো তাকে আনা হয়েছে। তো রদ্রি যে জায়গাটায় খেলতেন, সেই জায়গাটাই এখন নিকো গঞ্জালেস নিয়েছেন। এবং আপনি যদি খেয়ালও করেন যে নিকো গঞ্জালেসের মুভমেন্ট, তিনি যখন বলটা পাচ্ছেন ফোডেনের কাছ থেকে, তখনই আসলে ম্যান সিটির আক্রমণের সূচনা হচ্ছে, এবং প্লেয়াররা বাকিরা সবাই আসলে ওই অ্যাপ্রোচে চলেও যাচ্ছেন যে তাদের এখন অ্যাটাকে যেতে হবে। এই ব্যাপারটা কি ম্যান সিটির খেলায় এই সিজন জুড়ে মিসিং ছিল? আপনাকে আরও একটা ম্যাচের একটা মানে কি বলে এটাকে, একটা খণ্ডচিত্র দেখানোর চেষ্টা করি, যেটা দিয়ে আপনি নিকো গঞ্জালেজের হয়তো বুঝতে পারবেন যে তিনি আসলে কতখানি ইম্প্যাক্টফুল হতে পারেন। এই যে নিকো গঞ্জালেজের পায়ে বল, এখন তিনি খুঁজছেন যে অপশন কাকে কি দেবেন, এবং যখন ওই রকম জায়গা থেকে নিকো গঞ্জালেস প্রথমে 2-3টা পাস খেললেন, এবং তারপরে তার কাছে মনে হলো যে না, সামনের দিকে যাওয়াটা খুব ওয়াইজ ডিসিশন না, তিনি আবার ঠেলতে ঠেলতে বল পেছনে নিয়ে গেছেন। তো গেইন কন্ট্রোল করার কাজটা তিনি নিউক্যাসলের বিপক্ষে খুব ভালো মতো করেছেন। তো এই সিকোয়েন্সগুলো যদি আপনি হিসাব করেন, এবং আপনি যদি জানেন যে এই পুরো ম্যাচে
তিনি সব মিলে 11.5 কিলোমিটার জায়গা কভার করেছেন, যেটা ম্যানচেস্টার সিটির খেলাতে এতদিন ধরে মিসিং ছিল, যে এমন একজন মিডফিল্ডার যিনি অনেকখানি জায়গা কভার করেন। এইরকম মিডফিল্ডার না থাকার কারণে ম্যান সিটি বারবার ভুগেছে, মিডফিল্ডে তারা আউটরান হয়েছে অপোনেন্টের দ্বারা। তো সেই কাজ থেকে নিকো গঞ্জালেস যদি রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলেন, স্টার্ট করেন, যেটা করারই কথা, তাহলে কি ম্যান সিটির সমাধান হচ্ছে না? কিন্তু সমস্যা হচ্ছে পেপ গার্দিওলা নিজেই তো সেটা বিশ্বাস করেন না। তিনি এই নিউক্যাসলের সঙ্গে ম্যাচের পরে বলছেন এই জায়গায় তার দলের মাত্র সুযোগ আছে 1%। তিনি বলছেন 1%-এর নিচে কিছু আছে কিনা, তাহলে সেটা হলে তিনি তাই বলতেন রিয়াল মাদ্রিদের সঙ্গে। তিনি আসলে কোনো সুযোগ দেখছেন না। তো এই যে আমরা এতক্ষণ ধরে যা যা ব্যাখ্যা করলাম নিউক্যাসলের সঙ্গে ম্যান সিটির যে নতুনত্ব আমরা দেখতে পেলাম এই খেলাটাতে, তার কোনো কিছু কি রিয়াল মাদ্রিদের সঙ্গে কাজে লাগবে না? তার অন্যতম কারণ কি? তার অন্যতম কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদের ভালো ফর্ম। হ্যাঁ, আপনি এখন বলবেন যে ওসাসুনার সঙ্গে এই সপ্তাহের লা লিগার ম্যাচে তো 2 পয়েন্ট খোয়া গেছে রিয়াল মাদ্রিদের, আর সব কথা হয়েছে জুড বেলিংহাম এবং রেফারি মন্তেরোকে নিয়ে। বেলিংহাম বেচারা এই জায়গায় দাঁড়িয়ে আছেন, হয়তো ভাবছেন যে ইউ বলেছেন না অফ বলেছেন, এর আগের শব্দটা আপনি মন মতো বসিয়ে নিয়েন, ওই বর্গীয় শব্দটা। যাই হোক, আলোচনার বিষয় তো সেটা না। কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ হয়তো 2 পয়েন্ট ড্রপ করেছে ওই ম্যাচে, কিন্তু ওসাসুনার সঙ্গে রিয়াল মাদ্রিদ দুর্দান্ত খেলেছে। মানে দুর্দান্ত বলতে হচ্ছে যে আওয়ে ফর্মের বিচারে। এবং ওসাসুনার মাঠে গিয়ে যেভাবে কিলিয়ান এমবাপ্পে শুরুতে গোল করলেন, তাতে ম্যাচের কন্ট্রোলটা তাদের হাতে ছিল। আলটিমেটলি ওই রেড কার্ডই ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছেন, এবং এটা খুব ভালো মতোই পেপ গার্দিওলা জানেন। তার উপরে খেলা সান্তিয়াগো বার্নাবিউতে, যেটা রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ, এবং রিয়াল মাদ্রিদ সাধারণত ওই জায়গায় খেই হারায় না। এখন ম্যান সিটির সুযোগ তাহলে কি আসতে পারে? সুযোগ হচ্ছে যে এই ফ্রন্ট লাইনে যারা আছে তাদেরকে আটকাতে পারতে হবে। এমবাপ্পে দারুণ ফর্মে আছেন, কিন্তু সেই আটকাতে পারলেও ম্যান সিটি আসলে কতখানি সুযোগ কাজে লাগাতে পারবে অ্যাটাকে গেলে, এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। কারণ ডেভিড আলাবা অথবা অ্যান্টোনিও রুডিগার তারা হয়তো স্কোয়াডে থাকছেন রিয়াল মাদ্রিদের, যেটা ম্যানচেস্টার সিটিকে ফেস করবে, অর্থাৎ সেন্টার ব্যাকের জায়গাটা তাদের কভার হচ্ছে। দেখা যাক ম্যান সিটি এইখানে লড়াইটা জমিয়ে তুলতে পারে কি না। প্রথমত তাদের 1 গোল দিতে হবে, এরপরে কাজটা বেশ কঠিন। আবার রিয়াল মাদ্রিদের সঙ্গে গোল খাওয়া যাবে না, যেহেতু মিনিমাম 2 গোল ম্যান সিটিকে করতে হবে। গোল না খাওয়া এই মুহূর্তে সিটির জন্য ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন কাজ। তো এই হচ্ছে পয়েন্ট নাম্বার 1, যে সিটি যদি ডিরেক্ট অ্যাপ্রোচে যায় তাহলে তাদের একটা সুযোগ থাকতে পারে। কিন্তু এটা রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের খেলা, এটা পেপ গার্দিওলা নিজেও জানেন, এবং বাস্তবতা সম্ভবত মেনেও নিচ্ছেন পেপ গার্দিওলা। তার মানে হাত পা গুটিয়ে বসে থাকছেন তিনি, সেই কথা বলছি না। যাই হোক, পয়েন্ট নাম্বার 2, লস্ট অপরচুনিটিস। বেশ কিছু সুযোগ হাতছাড়ার গল্প, তাই না? রিয়াল মাদ্রিদ লিড বাড়াতে পারতো, সেটা তারা পারে নাই। আতলেতিকো মাদ্রিদও সেই সুযোগ হাতছাড়া করে ঠিক যেই জায়গায় লা লিগা ছিল সেই জায়গায় তারা রেখেছে। বার্সেলোনার খেলা সোমবার রাতে আছে। আপনি হয়তো যখন এই ভিডিও দেখছেন তখন হয় বার্সেলোনার খেলা হয়ে গেছে বা সামনে হবে। যাই হোক না কেন, আপনি বার্সেলোনার বায়োকানোর সঙ্গে ম্যাচের ফল বসিয়ে নিলে লা লিগার পয়েন্ট টেবিলের পুরো চিত্রটা তখন হয়তো পাবেন। তো লস্ট অপরচুনিটি আতলেতিকো মাদ্রিদও করেছে, তাই না? আতলেতিকো মাদ্রিদ যখন খেলতে নামলো তখন তারা জানে যে রিয়াল মাদ্রিদ 2 পয়েন্ট হারিয়েছে, কিন্তু সেল্তা ভিগোর বিপক্ষে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের সব প্ল্যান ভেস্তে গেল যখন বারিওস আরো একবার রেড কার্ড দেখে মাঠ ছাড়লেন। এবং তারপরে আমরা দেখলাম যে লিনোকে তুলে এনে কোকেকে মাঠে নামাতে হলো ডিয়েগো সিমিওনেকে। অর্থাৎ তিনি যেই কৌশল নিয়ে মাঠে নেমেছিলেন সেটা ম্যাচের একদম আর্লি স্টেজে এত বড় ধাক্কা খেয়েছে যে ডিয়েগো সিমিওনেকে পুরো কৌশলটাই পাল্টে ফেলতে হয়েছে আতলেতিকো মাদ্রিদের। তাই সুযোগ আরও একটা হাত ছাড়া গেছে, গেল কয়েকটা ম্যাচ ধরে লা লিগায় তারা পয়েন্ট খোয়াচ্ছে। আর এবার যদি আমরা একটু সেরি আর দিকে যাই, সেখানে কার আসলে অপরচুনিটি হাত ছাড়া হলো বলা একটু কঠিন। কারণ এই নাপোলি তারা 3টা ম্যাচে এই নিয়ে পয়েন্ট খোয়ালো, এবং এখন তারা হারিয়েছে, মানে হারায় নাই, পয়েন্ট খুঁড়িয়েছে লাৎসিওর বিপক্ষে। এই লাৎসিও মোটামুটি আন্তোনিও কন্তের জন্য একটা জমের নাম হয়ে গেছে। কিভাবে নাপোলির ঘরের মাঠে গিয়ে লাৎসিও নাপোলিকে হারিয়ে দিয়ে এসেছিল, এবং এরপরে কোপা ইতালিয়ার রাউন্ড অফ 16 থেকে নাপোলিকে বিদায় করেছে দলটার নাম লাৎসিও। আর এই ম্যাচেও তারা 2 পয়েন্ট নাপোলির কাছ থেকে নিয়ে গেছে। দারুণ একটা এন্টারটেইনিং ম্যাচ হয়েছে। তবে নাপোলির জন্য এই যে 25 ম্যাচ শেষে তাদের যে লিডটা আপনি 56 দেখতে পাচ্ছেন, এতে নাপোলির যত না ক্রেডিট, তাতে ইন্টার মিলানের পয়েন্ট খোয়ানোর ক্রেডিট বোধহয় আর একটু বেশি। ইন্টার মিলান হারলো কনসেনসাওর গোলে। একটু মনে করে দেখুন, এই বছরের গোড়ার দিকে যখন সুপার কোপা ইতালিয়াতে ইন্টার মিলান হেরে গেল এসি মিলানের কাছে, সেই ম্যাচের কোচ কে ছিলেন? মানে এসি মিলানের কোচ কনসেনসাও, এবং তার ছেলে হচ্ছে ইউভেন্টাসের কনসেনসাও, যিনি ইন্টার মিলানকে হারালেন ডার্বি দেল্লা ইতালিয়াতে। ওই একমাত্র গোলে ইন্টার মিলান হেরেছে, যে কারণে নাপোলির সঙ্গে তাদের যে দূরত্ব কমানোর কথা ছিল বা লিডে যেতে পারতো, তারা জিতলে +1 লিডে তারা যেতে পারতো, সেই জায়গাটায় তাদের যাওয়া হয় নাই ইউভেন্টাসের কাছে হেরে। সেরিয়ার গল্প এখানেই শেষ নয়, তবে লাউতারো মার্তিনেজকে নিয়ে অনেক বেশি কথা হয়েছে ওই ম্যাচ শেষে।
কারণ লাউতারো মার্তিনেজ রাগে গজরাতে মাঠ ছেড়েছেন ইউভেন্টাসের মাঠ থেকে। ফার্স্ট হাফে বেশ ভালো কিছু সুযোগ তার কাছে এসেছিল, হাতছাড়া তিনি করেছেন, এবং ইন্টার মিলান শেষ যে 4টা ম্যাচ খেলেছে তার ভেতরে লাউতারো মার্তিনেজ গোল করতে পারেন নাই। এইসি মিলান, যেটা মিলান ডার্বি ছিল, ইন্টার মিলান ড্র করেছে, ফিওরেন্তিনার সঙ্গে তারা হেরেছে, এইখানে ফিওরেন্তিনার সঙ্গে তারা জিতেছে, লাউতারোর গোল করা হয় নাই, আর ইউভেন্টাসের সঙ্গেও তিনি গোল করতে পারলেন না। এবং এরপরে ফাবিও ক্যাপেলোকে অনেকেই তো মনে রাখার কথা, তাই না? ফাবিও ক্যাপেলো বলছেন যে এইরকম হাই লেভেলের ম্যাচে গোলের সামনে এমন সুযোগ হাতছাড়া করা উচিত না। লাউতারো যে পেনাল্টি এরিয়ার বাইরে খুব খারাপ করেছে তা না, কিন্তু তার ফিনিশিং ছিল দুর্বল। শুধুমাত্র টেকনিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বেশ কিছু ভুল ও করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে লাউতারো মার্তিনেজের সময়টা খুব একটা ভালো হয়তো যাচ্ছে না ইন্টার মিলানের জার্সি গায়ে। এবং মাঠ ছাড়ার ওই ফুটেজটা যদি আপনি দেখেন, যখন লাউতারো মার্তিনেজ মাঠ ছাড়ছিলেন আলিয়ান্স স্টেডিয়াম থেকে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে লাউতারো মার্তিনেজ নিজের উপরেই বেশ হতাশ হয়েছেন। অবশ্য এইসি মিলান, তাদের যে কাউন্টার পার্ট, তাদের এই সপ্তাহের জয়টা তাদেরকে খুব বেশি স্বস্তি দিচ্ছে না, কারণ তাদের এই যে ফেইনুরদের বিপক্ষে মিলানের মাঠে খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, যেটা তাদের জন্য বাঁচা মরার ম্যাচ। আরও একবার হিমেনেজ গোল করেছেন, দারুণ স্টার্ট হয়েছে তার এইসি মিলানের জার্সিতে, তবে তার সাবেক ক্লাবের বিপক্ষে এইবার গোল করতে হবে। এইসি মিলানের ফ্রন্ট লাইন বেশ নাম ডাকওয়ালা, একপাশে রাফায়েল লেয়াও, জাও ফেলিক্স, এবং একই সঙ্গে এসছেন এই যে হিমেনেজ। এদেরকে নিয়ে যদি এইসি মিলান ফেইনুর্দকে টপকে যেতে না পারে, তাহলে এইটা হয়ে যেতে পারে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম বড় অঘটন। সেরিয়ার গল্প এখানেই শেষ করছি না, কোমো কে নিয়ে কথা বলা দরকার। নিকো পাজ দারুণ করছেন, তাকে নিয়ে বোধহয় আরো আগেই কথা বলা যেত, কিন্তু এই সপ্তাহে তিনি যে গোল করেছেন এরপরে ওই আলোচনাটা আরেকবার নতুন করে উঠেছে যে নিকো পাজকে কি আবার রিয়াল মাদ্রিদ ফেরত নেবে, যেটা এই সিজনের শুরুর দিকে মনে হচ্ছিল প্রায় অসম্ভব, সেটাই এখন সম্ভব মনে হচ্ছে। কারণ নিকো পাজ যে ফর্মে আছেন সেরিয়াতে, সেস্ক ফ্যাব্রিগাসের দলের হয়ে তিনি চমৎকার করছেন। সেরিয়ার এই সিজনে তার 4টা গোল হয়ে গেছে, দেখা যাক শেষ পর্যন্ত তিনি সেরিয়াতে বাকি মৌসুম কেমন করেন। ওই রকম একটা দলের হয়ে, নতুন প্রমোটেড কোমোর হয়ে যে আশা তিনি দেখাচ্ছেন, সেটা তার দলের জন্য ভালো। ইন্টার মিলান তাকে টার্গেট করেছিল, তবে রিয়াল মাদ্রিদের যে আগ্রহ তাকে ফিরিয়ে নেওয়ার, সেইটা বোধহয় আরো বেশি প্রবল। এটা বোধহয় আর্জেন্টিনার জন্য বেশ ভালো খবর। তবে সেরিয়াতে আরো একটা ব্যাপার যোগ করা দরকার, আতালান্তা ক্লাব ব্রুজের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে, যে ম্যাচটা আতালান্তার জন্য জিততেই হবে, কারণ ক্লাব ব্রুজের সঙ্গে তারা হেরে গিয়েছিল একটা বিতর্কিত পেনাল্টিতে। তার আগে আদেমোলা লুকমান হয়তো ফিরতে পারেন। আতালান্তা এই সপ্তাহেও সেরিয়াতে জিততে পারে নাই। আর চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আপনি যদি আরো ডিটেইল জানতে চান, চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিউ করেছেন আমার কলিগ শরীফুল হক, আপনি নিশ্চয়ই সেটা দেখবেন। পয়েন্ট নাম্বার 3-তে চলেন আমরা যাই। বলবো কথা এপ্রিল মাসে, বাসর ঘরে নয়। এই কথা বলছেন হচ্ছে জাবি অলোনসো, বায়ার লেভারকুজেনের কোচ। বায়ার্ন মিউনিখ ড্র করেছে লেভারকুজেনের সঙ্গে, এবং পয়েন্টের যে ব্যবধান এই দুই দলের, সেইটা খুব হেলদি একটা ব্যবধান ভিনসেন্ট কোম্পানির দল পেয়েছে এই ড্রটার পরে, যেহেতু তারা হারে নাই। একটা ম্যাচে বায়ার্ন মিউনিখ কোনো কর্নারও পায় নাই, তারা কোনো অন টার্গেটের শটও করতে পারে নাই। তাদের ফার্স্ট শট ছিল 70 মিনিটসের পরে গিয়ে, ম্যাচটা পুরোপুরি ডমিনেট করেছে লেভারকুজেন। এখন কথা হচ্ছে যে এরপরও, এরকম একটা লিড থাকার পরও কেন জাবি আলোনসো আমাদেরকে বলছেন যে কথা বলবেন তিনি এপ্রিল মাসে? তার কারণ হচ্ছে বায়ার্ন মিউনিখের এই যে পরবর্তী কয়েকটা ফিক্সচার, এই জায়গায় একটা খেলা হয়ে গেলেও যেতে পারে। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবগুলো ম্যাচ লেভারকুজেনের জিততে হবে, নইলে এই জায়গায় আসলে খুব একটা লাভ হবে না। ফ্রাঙ্কফুর্ট এবং স্টুটগার্ট, এই দুইটা ম্যাচ তাদের খেলতে হবে, এবং এই দুটা ম্যাচই হচ্ছে ট্রিকি ম্যাচ বায়ার্ন মিউনিখের জন্য। এই জায়গায় যদি অন্যরকম কোনো ঘটনা ঘটে, তো বায়ার লেভারকুজেনের একটা সুযোগ থাকবে ওই টাইটেল রেসে নিজেদেরকে আরো একবার প্রতিষ্ঠিত করার। এই যে হোম আর আওয়ে মিলিয়ে আপনি একটু হিসাব মিলিয়ে দেখতে পারেন। এবং এই জায়গায় যখন মার্চ মাস শেষ হচ্ছে, এপ্রিল মাসের সেকেন্ড উইকে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে খেলা হচ্ছে বায়ার্ন মিউনিখের। যদিও ডর্টমুন্ডের অবস্থা খুব খারাপ, ডর্টমুন্ড আরও একবার এই সপ্তাহে হেরেছে, যেটা তাদের জন্য একদমই অপ্রত্যাশিত। যদিও চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে ম্যাচটা রয়েছে স্পোর্টিং সিপির সঙ্গে, সেখানে তারা 3-0 গোলে এগিয়ে থেকে সেকেন্ড লেগ খেলতে নামছে। চ্যাম্পিয়ন্স লিগ আপাতত তাদের জন্য দুশ্চিন্তার কারণ নয়, তবে নিকো কোভাচ খুব দ্রুতই চাইবেন তার দলটাকে বুন্দেসলিগা অন্ততপক্ষে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেখানে তারা পরের বারের চ্যাম্পিয়ন্স লিগে অন্ততপক্ষে খেলতে পারেন। তবে বায়ার্ন মিউনিখ তারা চাইলে ধরতে পারে যে এই দুটা ম্যাচ তারা যদি জিতে যায়,
তাহলে তাদের আর মানে প্রথম দুইটা ম্যাচ ফ্রাঙ্কফুর্ট এবং স্টুটগার্টের সঙ্গে, তাহলে তাদের বোধহয় আর বড় ধরনের কোনো ঝুঁকির মুখে পড়তে হবে না এবং হ্যারি কেইন অবশেষে বেচারা একটা শিরোপা হয়তো উঁচিয়ে ধরতে পারবেন। বায়ার্ন মিউনিখের তো ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে, কাজ হাফ ডান তারা করে রেখেছিল, ঘরের মাঠে ম্যাচ, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। সেল্টিকের আওয়ে রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ অন্ততপক্ষে ভালো নয়। পয়েন্ট নাম্বার 4, অ্যান্টনি ফাটাফাটি আর ফাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। আপনি একটা জিনিস চিন্তা করেন যে ম্যানচেস্টার ইউনাইটেডের কপাল কত খারাপ, অথবা ম্যানচেস্টার ইউনাইটেড কত খারাপ যে তাদের দলে যে অ্যান্টনি এতদিন যাতা পারফর্ম করে এসছেন, যিনি 11-এ তো থাকতেনই না, সাব হিসেবে নামলেও বারবার বিদ্রুপের শিকার হতেন, সেই অ্যান্টনি যখন বেতিসে গেলেন 4 ম্যাচ তিনি খেলেছেন, তার ভেতরে 3টা গোল তিনি করেছেন, 4টা ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা জেতা হয়ে গেছে, 2টা অ্যাসিস্ট আছে। বেতিস শেষ যে ম্যাচ খেললো সোসিয়েদাদের সঙ্গে, সেই ম্যাচে তিনি আবার একটা পেনাল্টিও আদায় করে দিয়েছিলেন, তার আর্জেন্টাইন বন্ধু লোসেলস অবশ্য সেটা কনভার্ট করতে পারেন নাই। যাই হোক, কিন্তু যেভাবে বেতিস জিতলো সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটা, সেইখানে ডেডলকটা ভেঙেছিলেন এই অ্যান্টনি। দেখেন অবস্থা, যে অ্যান্টনিকে একটা বড় অঙ্কের টাকা দিয়ে ইউনাইটেড নিয়ে এলো, সেখানে তার কোনো কাজ হলো না। এরিক টেন হ্যাগ তাকে দিয়ে কোনো কাজ করাতে পারেন নাই, রুবেন আমরিমও পারলেন না, তিনি ক্লাব চেঞ্জ করলেন, তিনি পাল্টে গেলেন, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড বিইং ম্যানচেস্টার ইউনাইটেড ঠিক আগের জায়গাতেই তারা আছে। আপনি ম্যানচেস্টার ইউনাইটেড এই রেকর্ডগুলো দেখেন, 25টা ম্যাচ হয়েছে প্রিমিয়ার লিগে এবং 25তম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল টটেনহ্যাম হটস্পার, যেটাকে আপনি বলতে পারেন যে বাজে দলের এল ক্লাসিকো হিসেবে, ক্রাইসিস এল ক্লাসিকো। তো সেই ক্রাইসিসে আরও বেশি ক্রাইসিস বাড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। 25 ম্যাচ শেষে মোটে 8টা জয়, 5টা ড্র আর 12টা হার। 25 ম্যাচের বিচারে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের সবশেষ এইরকম বাজে রেকর্ড ছিল 1974 মৌসুমে। ওই মৌসুমে তারা 25 ম্যাচের ভেতরে 13টায় হেরেছিল। মানে এইখানে যে 8-5-এ, মানে এই পাশে দুঃখিত, এই পাশে যে 12টা ম্যাচ আপনি হার দেখতে পাচ্ছেন, এই 12টার চেয়ে একটা বেশি হার তাদের ছিল, 13টা হার। এবং সেইবার ম্যানচেস্টার ইউনাইটেড রেলিগেটেড হয়ে গিয়েছিল। এইবার ম্যানচেস্টার ইউনাইটেড আছে পয়েন্ট টেবিলের 15 নম্বরে। তো বুঝতেই পারছেন যে ইউনাইটেড কোন দিকে যাচ্ছে। এই আলোচনা এখানেই শেষ। পরের আলোচনায় আমরা যাই। আর্সেনালের স্ট্রাইকার কে? প্রিমিয়ার লিগ নিয়ে আরও একবার ফিরতে হচ্ছে এবং প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা নিশ্চয়ই আপনি দেখতে চাইবেন, কারণ মার্সিসাইড ডার্বিতে লিভারপুল যখন পয়েন্ট খোয়ালো, এরপরে একটু নিভু আশা আর্সেনালে তৈরি হয়েছিল, কিন্তু আর্সেনাল পড়েছে বড় বিপদে। কাই হাভার্টজ তার মৌসুম শেষ, এরপরে স্ট্রাইকার হিসেবে কাকে খেলানো হবে এটা মিকেল আর্তেতা এখনো বের করতে পারেন নাই, কোনোদিন পারার কথাও না, কারণ তার দলে কোনো স্ট্রাইকারই নাই। বুকায়ো সাকা ইনজুর্ড, গ্যাব্রিয়েল জেসুস তার সিজন শেষ, সবকিছু মিলিয়ে আর্সেনালের অবস্থা আসলে টালমাটাল, অ্যাটলিস্ট স্ট্রাইকারদের অবস্থা। তো লিভারপুল এই সপ্তাহে উলভসের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। তার আগে আর্সেনাল 2-0 গোলে জিতে রেখেছিল লেস্টার সিটির বিপক্ষে, সেই ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। কিন্তু লিভারপুলের জন্য এই জয়টা শেষ পর্যন্ত সহজ হয় নাই, সেটা আপনি এটা দেখলে বুঝতে পারবেন। লিভারপুল 2-0 গোলে এগিয়ে যাওয়ার পর উলভসের সঙ্গে পয়েন্ট খোয়াতে বসছিল, সেটা আর্সেনালকে খুব বেশি আগ্রহীও করে তুলেছিল। ম্যাচ স্ট্যাট দেখলে আপনি জানেন যে উলভসই বরং এই ম্যাচের সেকেন্ড হাফটা অন্তত পক্ষে ডমিনেট করেছে। লিভারপুল সেকেন্ড হাফে একটাও অন টার্গেটে শট করতে পারে নাই। সবকিছু মিলিয়ে উলভস যে শেষ পর্যন্ত একটা পয়েন্টও পেল না এই অ্যানফিল্ড থেকে, এইটা লিভারপুলের কপাল যে তারা শেষ পর্যন্ত জিততে পেরেছে। আর লিভারপুল এখন যে 7 পয়েন্টের একটা লিডে আছে, এই জায়গা থেকে আসলে লিগ হারানোর রেকর্ড নাই বললেই চলে। একটাই ছিল নিউক্যাসল ইউনাইটেডের 1995-96 মৌসুমে, খুব নাটক ফাটক জমেছিল এবার। আর এই ছাড়া যদি আপনি দেখেন যে 7 পয়েন্টের লিড নিয়ে লিভারপুল আছে এই জায়গায়, সিজন শেষ হলে কি হবে এটা আমরা জানি না, তবে এইরকম রেকর্ড চেলসি, ইউনাইটেড, ম্যান সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড বেশ কিছু আছে। ইনফ্যাক্ট 25 ম্যাচ শেষে 6 পয়েন্টের লিডে থেকেও লিগ জেতার রেকর্ড অহরহ আছে। একমাত্র ওই নিউক্যাসল ইউনাইটেডের ওই রেকর্ডটা বাদ দিলে লিভারপুলের জন্য স্বস্তির যথেষ্ট কারণ আছে। এখন আর্সেনালের বিপদটা কোন জায়গায়? আর্সেনাল মিকেল মেরিনোকে সাবস্টিটিউট হিসেবে নামিয়ে 2টো গোল পাইয়ে এরপর তারা লিভারপুলের ওপরে চাপ জারি রেখেছে। কিন্তু কথা হচ্ছে মিকেল মেরিনো হয়তো প্রতিদিন গোল করবেন না, এটা কাজে লেগে গেছে লেস্টার সিটির বিপক্ষে আর শেষের 10 মিনিটে। কিন্তু ওই জায়গায় যখন গোলের প্রয়োজন হবে তখন গোলটা কে করবেন? রাহিম স্টার্লিং। তার ওই লেস্টার সিটি বিপক্ষের যতক্ষণ মাঠে ছিলেন সেই খেলা দেখে সেরকম আশা তো জাগার কথা নয়। লিয়ান্ড্রো ট্রোসার্ড সম্ভবত তিনিও নন, কারণ তিনিও আসলে স্ট্রাইকার নন, তিনি বরং লেফট সাইডে যে ভালো সেটা মিকেল মেরিনোর গোল দেখলেও আপনি হয়তো বুঝতে পারবেন। একটু আশার আলো দেখতে পারেন ননিয়েরিকে নিয়ে, তিনি ভালো করছেন। জোকলের মতো তিনি মেসির ছায়া খুঁজে পান ননিয়েরিতে, আমরা অত বাড়াবাড়ি না করি। তবে আর্সেনালের অবস্থা যে ভালো না সেটা বলাই লাগছে। এবং এই যে এই লিস্টটা, এই রেকর্ডটা দেখলে এইটুকু মোটামুটি নিশ্চিত যে আর্সেনাল সম্ভবত আর লিভারপুলকে ধরা ছোঁয়ার ভেতরে পাচ্ছে
না, তবে লিভারপুলকে সতর্ক হতে হবে। ওলভস অন্ততপক্ষে সেই বার্তাটুকু দিয়ে রেখেছে এই ম্যাচটার ভেতরে। এখন এই ছিল আমার এই সপ্তাহের পাঁচ মিশালি। মিস করে গেছি কি না, খুব বেশি কিছু মিস করিনি। আর কিছু মিস করে গেলে আপনার জন্য কমেন্ট সেকশন খোলা থাকলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.